আর যথারীতি আমাদের শুক্রবারের নিয়মিত অতিথি জনাব আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট। আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ মাসুদ ভাই। ধন্যবাদ। জনাব আনিস আলমগীর, আপনি জানেন যে আজকে আমাদের রাষ্ট্রপতি, নতুন নির্বাচিত রাষ্ট্রপতি শপথ অনুষ্ঠান হচ্ছে, কিছুক্ষণ পরে শুরু হবে। শপথ অনুষ্ঠানে যেটা হয়, সবাই আসে, শপথ নেন উনি, কিন্তু একটা আলোচনা কিন্তু থেকেই যাচ্ছে। সেই আলোচনাটা হলো, যে আলোচনা আমরা দেখলাম গতকালকে, ওনার শপথ অনুষ্ঠানে ভোট হলো, কিন্তু ভোটও আবার সূত্র অনুচ্ছেদকে মেনে হলো। তার মানে ভোটের ফল কি হবে সবাই আগে থেকে জানতো। রুমিন ফারহানা স্বতন্ত্র সংসদ সদস্য যিনি আছেন, তিনি বললেন যে এই ধরনের ভোটকে উনি গুরুত্বহীন মনে করেন এবং সেই জন্য ভোটই দেননি। এই যে ভোট প্রক্রিয়া রাষ্ট্রপতির, এটা আপনার কাছে আসলে কেমন লাগবে? রুমিনের সাথে এখানে খুব দ্বিমত করার উপায় নাই, কারণ তিনটা পয়েন্টে কথা বলেছে। আমার একটা পয়েন্টে আপত্তি আছে, বাকি দুইটা নিয়ে কোনো আপত্তি নাই। প্রথমত, এটা যে পদ্ধতির ভোট, সেখানে ব্যক্তিগতভাবে সে মনে করতেই পারে যে এখানে যেহেতু অনিশ্চয়তা নেই, সে যে শব্দটা বলছিল যে ভোটের মধ্যে তো একটা এক্সাইটমেন্ট থাকে যে কে হবে কে হবে না, আমার ভোটটার জন্য হয়তো এই জিতে যেতে পারে। তো সেরকম যখন এক্সাইটমেন্ট নেই, তো স্বতন্ত্র সদস্য হিসাবে তার তো যাওয়ার বাধ্যবাধকতা নেই। এবং সে যদি দলীয় সদস্য হতো, একটা কমিটমেন্ট থাকতো, তাহলে বিষয় ছিল। বাট আমি মনে করি না যে ব্যক্তিগতভাবে তিনি মির্জা ফখরুল সাহেবকে অপছন্দ করেন, কিংবা কর্নেল অলির সাথেও তার তেমন বড় কোনো বিরোধ আছে। উনি হয়তো যান নাই ওনার নিজের ইয়েতে স্বাতন্ত্রতা বজায় রাখার জন্যই যান নাই, যে আমি অলিকে তো ভোট দেওয়ার উনি প্রশ্ন আসে না ওনার নীতিগত ভাবে, যে জামাতের সাথে তার হয়তো ওই ঘনিষ্ঠতা নাই। দ্বিতীয়ত, বিএনপির সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক, ঘনিষ্ঠতা ছিল, সেক্ষেত্রে উনি ফখরুল সাহেবকে ভোট দিতেই পারেন। কিন্তু এখন ভোট দিলাম না বলছে, আমাকে ছাড়াও তো ফখরুল হয়ে যাচ্ছে, বিষয়টা তাই দাঁড়িয়েছে। তো সেদিকে যান নাই। কিন্তু যে মারাত্মক যে বিষয়টা উনি আলোচনা করছেন, সেটা হচ্ছে 70 অনুচ্ছেদ, যেখানে আপনি আপনি যে দলের সদস্য হন সেই দলের প্রার্থীকে ভোট দিতে আপনি বাধ্য হচ্ছেন। এবং আমরা গত সপ্তাহে আলাপ করেছিলাম যে হুইপ বারবার তাগাদা দিচ্ছেন যে এটা এই অনুচ্ছেদ যদি কেউ ভঙ্গ করে, তাহলে কিন্তু তার অসুবিধা হবে, বা সদস্য পদ নিয়ে আহ এটা কি বলবো, আইনগত জটিলতা পড়তে পারে। কিন্তু দেখা গেল যে ফখরুল সাহেব তো নিজস্ব দল থেকেও আরো বাইরে বোধহয় 9টা না 19টা ভোট বেশি পেয়েছেন। তো এখন উনি ব্যাপক জনপ্রিয়, সেটাই প্রমাণ হলো। ওনাকে অন্য দলের বা স্বতন্ত্র লোকজনও ভোট দিয়েছে। সব মিলিয়ে এটি ঠিকই আছে। কিন্তু রুমিনের যে বিষয়টা, আরেকটা যে পয়েন্ট যেটা আমি পছন্দ করছি না বললাম, সেটা হচ্ছে যে আমরা দলে, ও বলছে যে আমরা দলের দলীয় একজন লোক ব্যক্তিকে কেন দেবো, আমরা কেন এরকম 24 পরবর্তী সময়ে এসে, বর্তমান সময়ে এসে একজন নিরপেক্ষ নির্দলীয় ব্যক্তিকে পছন্দ করতে পারলাম না। এটা একদিকে উনি যুক্তি দিতে পারেন, আমরা নিরপেক্ষ নির্দলীয় লোক ইয়ে করতে পারি না। কিন্তু আরেকদিকে আমরা যে নির্দলীয় নিরপেক্ষ লোকগুলোকে নিয়োগ দিয়েছিলাম, সেগুলোতে আমরা দেখেছি বারবার হোঁচট খেয়েছি আমরা। ওই লোকগুলো বরং বেশি মেরুদণ্ডহীন হয়, আবার অনেক ক্ষেত্রে এত অ্যারোগ্যান্ট হয় তাকে সামাল দেওয়া কঠিন হয়। তো আমি নাম উচ্চারণ করে বলতে চাই না, অনেকে মরহুম। তো এই এই জায়গাটাতে আমি মনে করি যে বিএনপি যে তার দলীয় একজন ব্যক্তিকে মনোনয়ন দিয়েছে বা নির্বাচিত করেছে, সেটাই বরং বিজয়ের বিষয়। কারণ আমি একটা দল করব, আমার ডেডিকেশন থাকবে, এবং ত্যাগ থাকবে এই দলটার জন্য। কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে এসে, সর্বশেষ পরিণতিতে এসে আমি কেন ভোগ করবো না? সেখানে আমরা কেন তৃতীয় একজন ব্যক্তিকে নিয়ে আসবো? এখন নিরপেক্ষ ওই ব্যক্তিটা কে? এখন অনেকে তো মনে করে যে সেটা হচ্ছে ইউনুস, হ্যাঁ, বা ইউনুসের জাতীয় কেউ একটা। তো এই তো আবার আরেক আবর্জনা হলো, যে ইউনুসকে যদি নিয়ে আসে। আপনি নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন যে শেখ হাসিনা বলেছে যে বিএনপি ফখরুলকে দিয়ে, অন্তত রাজনৈতিক একজন ব্যক্তিকে দিয়েছেন, সেটা তারা প্রশংসার জন্য আমি প্রশংসা করি। এবং যে ইউনুসকে যে দেয় নাই, সেটারও উনি প্রশংসা করলেন এই ভিন্ন অর্থে। এবং ইউনুসকে যেভাবে পোর্ট্রেট করলেন, বলছেন একটা একটা বিশেষ প্রাণীর সাথে মিল রেখে বলছেন যে তার লোভাতুর জীব
এক হাত বের হয়ে গেছিল এটা রাষ্ট্রপতি নির্বাচন করার জন্য। তো ইন দ্যাট কেস আমি সবকিছু মিলিয়ে, এবং ওই ব্যক্তিটাও আবার ইউনূস নিজেও আবার দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, যদিও অনেকে মনে করেন যে সে অভিনন্দন জানাতে ওর বুক ফেটে গিয়েছিল। আপনি মজার একটা ব্যাপার ঘটেছে, ডাস্টবিন শফিক এবং তার টিম গতকাল ইউনূসের সঙ্গে দেখা করেছেন, যে 8 দিন পাইলো না, যেদিন তার তার শোকের দিন, মানে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে, সেদিন ডাস্টবিন শফিকরা গিয়ে, তার প্রেস টিমের সদস্যরা গিয়ে তাকে মানে সান্ত্বনা জানাতে গিয়েছে। তো আগে যাইতে পরে যাইতে ভাই, ওই দিনই কেন যেতে হবে? তাহলে বোঝা যায় যে ইউনূসের গোলামগুলো আসলে এখনো তার গোলামি করার জন্য খুব রেডি হয়ে আছে, এবং তারা আশা করেছিল যে ইউনূস আবার রাষ্ট্রপতি হবে, তাদের আবার সুদিন ফিরে আসবে। তাদের যে এখন কুদিন চলতেছে তা না, তারা তো দুর্নীতির মাধ্যমে অনেক টাকা ইনকাম করেছে, এবং দুর্নীতিবাজদের ছাঁটায় একটা দুর্নীতিবাজকে করে, আপনার কি বলবো না এটা, রেহাই দিয়ে দুদকের মাধ্যমে, এবং তার পয়সা দিয়ে একটা পত্রিকাও বের করেছে। কোন কি আবর্জনা লেখে আমি জানি না, হয়তো আমার দেশের ইংরেজি ভাষণ করবে বলে শুনেছিলাম। তো আমি যেটা বলতে চাচ্ছি যে যে এই যে ইউনূসকে যে দিল না, এটা মানে শেখ হাসিনার স্বস্তি নয় শুধু, আমি মনে করি যে মানে সমগ্র দেশবাসীর একটা স্বস্তি, এবং বিএনপির এটা সবচেয়ে বড় ক্রেডিট পাওয়ার যোগ্য, যে অন্তত একটা এমন একটা পরিস্থিতি পড়লো না। এবং ইউনূসের লোকগুলো বারবার হুমকি দিতে যাচ্ছিল, এবং পলাতক ইউটিউবাররা সহ সবাই, যে ইউনূস ফখরুল সাহেবকে করা কিন্তু এত সহজ না, তাহলে মূল্য দিতে হবে, হ্যাঁ পারবে না, মানে আকারে ইঙ্গিতে বুঝিয়েছে যে ইউনূস এত শক্তিশালী, তাকে উপেক্ষা করা সম্ভব না। তো আল্লাহ রহমতে সবকিছু ঠিক মতো হয়েছে। ফখরুল সাহেবের মতো একজন সজ্জন ভদ্রলোক নির্বাচিত হয়েছেন, এবং আজকে আমরা আবার দেখি যে, আমরা আলোচনা করেছিলাম যে এই পদে আরেকজনের নাম খুব আলোচিত হচ্ছিল, এই মঈন খান। আজকে আমরা দেখলাম যে এই শপথের পরপর মঈন খানও মন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন। জি, তো এটাও আমি এক ওই ধরনের, বিষয়টা আসবো, ওই প্রসঙ্গে একটু পরে আসছে মঈন খান প্রসঙ্গে। না আমি তার আগে বলছি আমি যে আরেকটা প্রসঙ্গে একটু বলতে এটাও চাই। এক ধরনের সম্মান প্রদর্শন হলো কিন্তু, তার জি, প্রতিদ্বন্দ্বী বা যারা আহ, আহ, পদ প্রত্যাশী ছিলেন তাদের প্রতিও। হ্যাঁ বলেন। জি। আরেকটা প্রসঙ্গ যেটা হলো সেটা হলো যে এই রাষ্ট্রপতির ক্ষমতা, আমরা জানি রাষ্ট্রপতি রাষ্ট্র বলতে গেলে তেমন কোনো ক্ষমতায় এই মুহূর্তে নেই। তারপরেও তো এটা আলংকারিক পোস্ট, কিন্তু আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের পর যে জাতীয় ঐক্যমত্য কমিশন অথবা বিএনপির যে 31 দফা, সব জায়গায় আমরা দেখেছি রাষ্ট্রপতিকে আরো একটু ক্ষমতা বান করার জন্য একটা প্রক্রিয়া, একটা প্রচেষ্টা, একটা আকাঙ্ক্ষা অনেকের মধ্যে আছে। তো আমার আপনার কাছে প্রশ্ন হলো, দুটো প্রশ্ন একসঙ্গে। একটা হলো রাষ্ট্রপতির ক্ষমতা কি আসলে একটু বাড়ানো দরকার কিনা, আর দ্বিতীয় প্রশ্নটা হলো রাষ্ট্রপতি নির্বাচনে এই যে 70 অনুচ্ছেদের কঠোর প্রয়োগ করার যে ব্যাপারটা, এটা থাকা হুম। উচিত কিনা? না, এটা তো সালাউদ্দিন সাহেব বললেন যে আগামী নির্বাচন হবে 70 অনুচ্ছেদ পরিবর্তন করে। তার মানে হচ্ছে যে ওনারা জুলাই সনদে যে অনেকগুলো বিষয়তে যে একমত হয়েছিলেন, কিংবা এটা বিএনপির 30 দফাতেও ছিল যে জুলাই সনদের পরিবর্তন করা, তোমরা রিস্ক নেন নাই নিজেদের ক্ষেত্রে। তো আগামীর জন্য যদি একটা ইনস্টেন্স রেখে যান, ইটস বেটার। আমরা আগামীটা অন্তত ভালোটা হোক এটা চাই, যেহেতু জুলাই সনদের অনেকগুলো ইস্যুজ এখনো চলমান আছে, এবং ওরা একটা সংসদীয় কমিটি করেছে বিএনপি, এবং সেই সংসদীয় কমিটিতে সমান সমান সদস্যপদ পায়নি বলে বিরোধী দল এখনো অংশই নেয়নি। তো এমন একটা অবস্থায় তো এটাকে সংশোধনী করে তারপর ইলেকশন হবে, সেটা আশা করা খুব দুরূহ ছিল। যে এই যে পরিস্থিতিতে হয়ে গেছে, সামনেই যাতে আরো বেটার হয়। এবং ওই সনদের আরো কিছু ব্যাপার আছে, ওই সনদে তো এটাও আছে যে একজন উপরাষ্ট্রপতি থাকবে। তো আমি বুঝি না, রাষ্ট্রপতিরই যেখানে কাজ নাই আরেকটা উপরাষ্ট্রপতি কি করবে? এবং এই সনদে এগুলাকে এগুলোকে লোকদেরকে পুরস্কার দেওয়ার জন্য হচ্ছে কিনা। রাষ্ট্রপতির আহ মর্যাদা বাড়ানো দরকার, মর্যাদা তো থাকা উচিত, কিন্তু উনার কার্যক্রম কি বাড়াবে? ওনার কার্যক্রমে এমন কি রয়ে গেছে যে উনি আহ এখন পারছেন না? রাষ্ট্রের যদি গোলযোগ হচ্ছে, কোনো কিছু তো হচ্ছে, সেখানে তো উনি বিশেষ ক্ষমতা আইন জারি করা, এই 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 ইয়ে ওনার রয়ে গেছে।
ওনার দ্বিমত করার অনেকগুলো বিষয় উনি যদি চান নিশ্চয়ই করতে পারেন। শুধুমাত্র কিতাবে আছে তাই আমি করতে পারি না তা না, উনি স্বাক্ষরের আগে এটা ফেরতও পাঠাতে পারেন। মোট বিষয়টা হচ্ছে আসলে আপনি কোন ব্যক্তিকে সেখানে ইয়ে দিচ্ছেন, পাঠাচ্ছেন, ওনার ব্যাকবোন কতটুকু। কালকে আমি একটা খুব সুন্দর দৃশ্য দেখেছি, মির্জা ফখরুল সাহেব যথারীতি তাদের দলীয় চেয়ারম্যানকে আগিয়ে দিচ্ছেন, মানে যখন ওনাকে ফুল দিয়ে ইয়ে করছিল, যখন ওনারা বের হবেন তারেক সাহেব আগে যাবেন সেটাই চাচ্ছিলেন। তারেক সাহেব আবার বললেন যে না, এখন এখন তো আপনি যাবেন সামনে, আপনি রাষ্ট্রপতি। এই যে জিনিস বডি ল্যাঙ্গুয়েজ বুঝিয়ে দিলেন আর কি। তো এই যে জিনিসটা ভালো লাগে যে ঠিক আছে, এই যে একটা বন্ডিংস আপনার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মধ্যে বন্ডিংস থাকা উচিত। এবং প্রেসিডেন্ট এমন কোন ব্যক্তি নয় যে যাকে প্রেসিডেন্ট যিনি বলেন, আমাদের বিগত রাষ্ট্রপতি হয়তো মাইন্ড করতে পারেন উনি যে যে ভাষায় বলেছিলেন যে আমি ওনার পদধূলি নিতে পারছি না। তো এরকম এরকম পরিস্থিতি তো হয় না। মির্জা ফখরুল তো নিশ্চয়ই এই কথা বলবেন না যে আহ, বর্তমান প্রধানমন্ত্রীর পদধূলি বঞ্চিত হয়েছেন বা এই জাতীয় কথা। তো এইখানেও রেসপেক্টফুল সম্পর্ক আছে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর। আমি আমি মনে করি যে এই সম্পর্কটা আরো ভালো হবে। এবং বিরোধী দল সবার সঙ্গে মির্জা ফখরুল সাহেবের একটা ভালো সম্পর্ক আছে। বিরোধী দল যখন কোনো একটা ইস্যুতে দ্বিমতের বিষয় আসবে, যখন তাদের আর কোথাও জায়গা থাকবে না, তখন অবশ্যই রাষ্ট্রপতির কাছে তারা যাওয়ার মতো স্কোপও থাকবে, কারণ ওনার সঙ্গে সব দলের ভালো সম্পর্ক আছে। এবং আওয়ামী লীগের সঙ্গে তো ওনার ভালো সম্পর্ক ছিল, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। আচ্ছা, আরেকটা বিষয়, যে নতুন আপনি যে কথা বলতে চাচ্ছিলেন যে ডক্টর মঈন খানকে নতুন মন্ত্রী বা অন্য কথা শোনা যাচ্ছে, এটা একটা ভালো সম্মান। আমরা এরকম কিন্তু বিশ্ব রাজনীতিতে দেখেছি, আপনার খেয়াল আছে যে বারাক ওবামা যখন প্রেসিডেন্ট হলেন তখন ওনার সঙ্গে কিন্তু ওই দলীয় লড়াইয়ে কিন্তু হিলারি ক্লিন্টন ছিলেন এবং হুম। খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। তারপর বারাক ওবামা মনোনয়ন পেলেন। বারাক ওবামা প্রেসিডেন্ট হয়ে কিন্তু হিলারি ক্লিন্টনকে প্রথম দফায় তার ফরেন সেক্রেটারি করেছিলেন, স্টেট হুম। যেটা বলা হয়। তো এটা ভালো। তো এখানে যদি আমাদের এখানে সে ধরনের মনোনয়নের ব্যাপার নেই, তারপরে আমরা শুনছি যে মঈন খানকে নতুন মন্ত্রী বানানো হচ্ছে, এটা খুবই ভালো হবে আমি মনে করি। কিন্তু আমার অন্য একটা প্রশ্ন, আজকে দেখলাম যে নতুন নাকি 4 জন মানে মন্ত্রী প্রতিমন্ত্রী মিলিয়ে নাকি 4 জনকে দেওয়ার কথা হচ্ছে এবং তাদেরকে নতুন রাষ্ট্রপতি শপথ পড়াবে, এরকম শোনা যাচ্ছে। সত্য মিথ্যা জানি না। আমার না, প্রশ্নটা হলো, সত্যতাও আছে এখানে। আচ্ছা, তো আমার প্রশ্ন হলো যে এত মন্ত্রী দিয়ে আমরা পত্রিকাগুলো এই কিভাবে। সত্যতা যাচাই করেছে, অনেক মিডিয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে সেটা হলো, আমার প্রশ্নটা হলো এত মন্ত্রী দিয়ে আমরা কি করবো? মন্ত্রী একটু বেশি হয়ে গেল না? প্রায় 60 জন হ্যাঁ, 62 জন হয়ে গেল। এটা আপনি ভালো বলেছেন। 50 জন মন্ত্রী অলরেডি আছে, ইনক্লুডিং প্রাইম মিনিস্টার। তার মধ্যে অর্ধেক প্রতিমন্ত্রী, অর্ধেক মন্ত্রী। আবার 10 জন উপদেষ্টা। এই উপদেষ্টার মধ্যে 5 জন প্রতিমন্ত্রী, 5 জন মন্ত্রীর মর্যাদায়। তার মানে 60 জন অলরেডি আছে। এই 60 জনের পরে আরো 4 জন বা 5 জন যদি যুক্ত হয়, বহর অনেক বড় হয়ে যাচ্ছে। কাজের কাজ কি হচ্ছে সেটা আমি জানি না, বাট যারা এখন অন্তর্ভুক্ত হচ্ছেন, আমি আহ, লিঙ্কন সাহেবকে চিনি না। কালকে রাতে একটা পার্টিতে আমাকে এনসিপি এর একজন আহ, মধ্যসারির নেতা, মানে ওটাতে খুব আপত্তি জানালো আর কি, এই লোকটা আসছে এই জঙ্গি জঙ্গি বাড়ে যাবে এরকম এরকম কথাটা আমাকে প্রচার করছে। আমি বলি, কি কারণে? বলে যে উনি সালাফি, মানে সৌদি অনুসারী, মানে সৌদিদের যে তরিকা, ওই অনুসারী লোক, এবং এটা জঙ্গিবাদ আরো বাড়বে বাংলাদেশে। আমি সরকারকে বলবো যে এই ধরনের নিয়োগের আগেই যাদের সম্পর্কে এই ধরনের কথা হয় তাদেরকে মানে ওয়াচে রাখা, বা তাদের এই মনোভাব যদি থেকে থাকে, এটা থেকে দূরে থাকা দরকার। কারণ আমরা বিএনপি যখনই ক্ষমতা আসে জঙ্গিবাদ বেড়ে যায়। আমরা অতীতেও দেখেছি, বাংলা ভাই, তারপর আব্দুর রহমান, এদের 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 উৎপাত দেখেছে, এবং তাদেরকে বিএনপি গ্রেপ্তার করেছে। কেয়ারটেকার গভর্নমেন্ট আমলে বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আমলে, মনিউদ্দিন ফখরুদ্দিন আমলে তাদেরকে 2 জনকে ফাঁসি দেওয়া হয়েছে। তো এখনো আবার জঙ্গিবাদের অভিযোগ উঠছে। তো এখানে আবার জঙ্গিবাদ শব্দটার সঙ্গে আবার ইসলামিস্ট ঢুকে অনেকে এটাতে, বা ইসলামিস্টরা বেশি করে, এই জন্য এটা 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 ট্যাগিংটা ইসলামিস্টদের উপরে চলে যায় ধর্মীয় দৃষ্টিতে। আমি মনে করি যে জঙ্গিবাদ মানে ইসলামী ইয়ে ছাড়াও তো জঙ্গিবাদ থাকতে পারে। সব ধরনের জঙ্গিবাদ, সব ধরনের টেরোরিস্টদের আমরা যাতে সতর্ক থাকি। আর এখানে আরেকজন আছে, মঈন খান সম্পর্কে তো বললামই, যথেষ্ট ভদ্রলোক, মানে পরিপক্ক লোক,
মানে আমি কি বলবো, না আমি আমি মুগ্ধ ওনার আচরণে। তারপরে আন্দালি পার্থ বাংলাদেশের তরুণ প্রজন্মের এক ধরনের আইকন। আমি দেখেছি তাকে যখন বিগত সরকারের আমলে ছিল, যখন পার্লামেন্টে বক্তৃতা দিত আওয়ামী লীগ আমলে। তো তার জন্য এই পুরস্কারটা আমি মনে করি যে মন্ত্রী হওয়াটা একটা আহ, দেশের জন্যই এটা এটা ভালো। এবং আর তার মেধা প্রজ্ঞা যদি এই সরকার কাজে লাগাতে পারে, সেক্ষেত্রে রাষ্ট্র লাভবান হবে। এবং এই ধরনের শিক্ষিত, ভদ্র এবং তেজস্বী লোকজন যদি মন্ত্রিসভায় যোগ হয়, তাহলে সেখানে সরকার এবং দেশেরই উপকার হয়। আরেকজন আহ আরেকজনের কথা আমি শুনলাম, উনি হচ্ছেন যে হিল ট্র্যাক্টের। পার্বত্য এলাকা। তো হ্যাঁ, পার্বত্য এলাকা। হ্যাঁ, পার্বত্য এলাকার পার্বত্য মন্ত্রী যেহেতু পদত্যাগ করেছেন, আগে যিনি ছিলেন, আমার ধারণা করি যে ওনাকে ওই মিনিস্ট্রিতে দেওয়া হবে। সেখানে সেখানকার অভ্যন্তরীণ রাজনীতি এবং আহ, গোষ্ঠীগত বন্ধন এই সমস্ত চিন্তা করে রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়। তো আমার মনে হয় সেটাও যাচাই বাছাই করা হয়েছে। বাকি আর যেগুলো আছে আমি চিনি না, কে কে হবে আমরা সেই পর্যন্ত তো অপেক্ষা করতে হবে। সন্ধ্যায় রাষ্ট্রপতি শপথ নিচ্ছেন। রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে এই শপথ অনুষ্ঠান হবে বলে পত্রিকায় এখনো পর্যন্ত খবর এসেছে। একটা বিষয়, যে এমনও আমি এটা বুঝি না জিনিসটা, যেমন ধরেন আপনার এই যে 4 জন মন্ত্রী নিচ্ছেন, আহ আমার তো মনে হয় কিছু মন্ত্রণালয়ে যাদের পারফরমেন্স খারাপ ছিল তাদেরকে হুম। সরিয়ে নিলে ভালো হতো। তারপরে হয়তো সরাবেন, আমি যাই না, বলতে পারবো না। কিন্তু দেখেন আপনার পার্বত্য এলাকা, পার্বত্য এলাকায় কিন্তু আগে একজন মন্ত্রী ছিলেন, একজন প্রতিমন্ত্রী ছিলেন, এই প্রথমবারের মধ্যে ওখানে একজন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছিল। কিন্তু পার্বত্য বিষয়ক যে মন্ত্রণালয়, এটা কিন্তু একটা ছোট মন্ত্রণালয়, এখানে 2 জন মন্ত্রী। আবার ধরেন এখন যেটা শোনা যাচ্ছে ধর্ম মন্ত্রণালয়ে যদি লিঙ্কন সাহেবকে নেওয়া হয়, তো ধর্ম মন্ত্রণালয়ের কাজও কিন্তু, এটার কিন্তু একটা ছোট মন্ত্রণালয়, তেমন তো কোনো কাজ নেই। তো এখন এখানে একজন পূর্ণমন্ত্রী আছেন, আরেকজন প্রতিমন্ত্রী নেওয়ার দরকারটা কি? মানে এই যে একজন মন্ত্রী যখন আপনি নেবেন, তার পেছনে তো জনগণের অর্থের একটা বিপুল মানে বিনিয়োগ থাকে। তো হুম। এগুলিকে মানে উনি একদিকে কৃচ্ছ সাধনের উদাহরণ তৈরি করছেন, আরেকদিকে এত এত মন্ত্রী প্রতিমন্ত্রী উপদেষ্টা ওনার বিশেষ সহকারী অমুক তমুক দিচ্ছেন। একজন মাত্র ইউনিভার্সিটি থেকে পাশ করলেন, উনি হয়ে গেলেন মানে আপনার অতিরিক্ত সচিব পদমর্যাদা, যার নাকি বিসিএস পরীক্ষা দিয়ে এখন মানে আপনার হওয়ার কথা। হ্যাঁ, সে ওখানে যে অতিরিক্ত সচিব হয়ে যাচ্ছেন চট করে উপদেষ্টা হয়ে। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে মানে খুব প্রয়োজনীয় কিনা আমি বুঝতে পারছি না। আপনি কি বুঝেন? আমি মনে করি যে মাথা বাড়িটা কম করা উচিত, এক কথায় সেটা আহ বিবেচনা করা উচিত। এখন প্রাথমিক অবস্থায় হয়তো রেখেছেন, পরবর্তীতে হয়তো এটা ছাঁটাই করতে পারেন। কারণ প্রাথমিক অবস্থায় রাষ্ট্র যে মানে একটা দুর্যোগের মধ্যে দিয়ে এসছে, 24-এর পরে গত দেড় বছর যেটা যেভাবে ধ্বংস করে দিয়ে গেছে। এবং তারা আবার মনে করে যে ইউনূসের আগেও ধ্বংস ছিল। তো এই প্রেক্ষিতে তারা তৈরি করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটা তো জনগণের টাকা। জনগণের টাকা এত হাতি পোষার তো প্রয়োজন নেই, এটা কমিয়ে আনতে পারে তারা। আমি একটু আমাদের নতুন যে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে প্রসঙ্গে একটু কথা বলে নিই। আমরা একজন নতুন রাষ্ট্রপতি পেয়েছি। উনি নিয়মিত রাষ্ট্রপতি। নিয়মিত অর্থ হলো এরকম যে ভোটের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছেন এবং ওনার একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, তিনিও খুবই সুপরিচিত ব্যক্তিত্ব। সেই ভোটে উনি নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা অভিনন্দন জানাতে চাই। কিন্তু আমরা জানি আমাদের রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকে খুবই কম। কিন্তু যে জুলাই আন্দোলনটা হয়েছিল এবং যে জুলাই সনদ যেটা হয়েছিল, এবং ওই সময় সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে যে একটা ঐকমত্যে পৌঁছেছিল কিছু কিছু বিষয়ে, সেখানে কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে কিছু কথা বলা হয়েছিল। রাষ্ট্রপতিকে আরও ক্ষমতাবান করা এবং একটা পাওয়ারের একটা ব্যালেন্স তৈরি করা, সেই বিষয়টা কিন্তু এসেছিল। আমরা যতদূর জানি যে সংসদের আগামী অধিবেশনে হয়তো সংবিধানের কিছু পরিবর্তন হতে পারে। যদি হয়, আমরা আশা করব সেই যে জাতীয় ঐকমত্য তৈরি হয়েছিল তারই আলোকে রাষ্ট্রপতির ক্ষমতা যেন কিছুটা বাড়ানো হয়। তাহলে হয়তো আমরা রাষ্ট্রপতির যে স্বকীয়তা সেটা হয়তো আমরা দেখতে পারবো।
যাই হোক, রাষ্ট্রপতি নিয়ে আলাপ লম্বা করে কোনো লাভ নেই। লাভ নেই এই কারণে যে এটা নিয়ে আসলে এটা তো খুবই ডিসাইডেড ছিল, সবাই জানতো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হবেন। এই নির্বাচনে তো কোনো দ্বিধা ছিল না, নির্বাচনে কোনো সংশয় ছিল না, নির্বাচনে গোপন কিছু ছিল না। কে কয়টা ভোট পেতে পারে সেটাও সবাই জানতো। আর এই নির্বাচনের আগে সরকারি দলের যে চিফ হুইপ আছেন তিনি ঘোষণাই করে দিয়েছিলেন যে এই নির্বাচনে আমাদের যে সংবিধানের যে 70 অনুচ্ছেদ সেটা কার্যকর থাকবে। মানে বিএনপির কোনো এমপি যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দিতেন, মানে কর্নেল অলিকে ভোট দিতেন, তাহলে তো সংসদ সদস্য পদে বাতিল হয়ে যেত। কাজেই এটাকে আসলে সেভাবে আমি নির্বাচনী মনে করি না। আমি মনে করি যে নির্বাচন মানেই হলো সেখানে একটা অনিশ্চয়তা থাকবে, নির্বাচন মানেই হলো সেখানে একটা গোপনীয়তা থাকবে, নির্বাচন মানেই হলো সেখানে যে ভোট দেবে সে নিঃসংক চিত্তে ভোট দিতে পারবে। কিন্তু এই নির্বাচন কিন্তু নিঃসংক চিত্তে ভোট দেওয়ার মতো নির্বাচন হয়নি। কারণ যদি কেউ তার পছন্দ, যদি তার শহীদ অলি আহমেদকে পছন্দ করতেই পারে, কারণ অলি আহমেদ কিন্তু দীর্ঘদিন বিএনপি রাজনীতি করেছেন এবং বিএনপি রাজনীতি করার কারণে বিএনপির কোনো না কোনো সংসদ সদস্যের সঙ্গে ওনার একটা ব্যক্তিগত সম্পর্ক থাকতেও পারে, কিন্তু সেই সম্পর্কের ভিত্তিতে উনি যে সিদ্ধান্ত নেবেন সেটা তিনি পারবেন না। ওটা করতে গেলে ওনার সংসদ সদস্য পদ চলে যাবে। তো এই যে একটা বেসিক প্রবলেম ইলেকশনের ক্ষেত্রে, এই মানে প্রবলেমটা কিন্তু থেকেই যাচ্ছে। আমি চাইবো যে এই ধরনের যেন না থাকে, নির্বাচন যেন নির্বাচনের মতো হয়। নির্বাচন মানেই সেখানে গোপন থাকবে, যে যার যেটা ইচ্ছা সে ধরনের মত প্রকাশ করবে এবং মত প্রকাশের ক্ষেত্রে কোনো ধরনের সংশয় থাকবে না। মত প্রকাশের ক্ষেত্রে সে নিঃসংক চিত্তে মত প্রকাশ করতে পারবে, তাকে হুমকি দেওয়া হবে না যে তুমি অমুককে ভোট দিলে কিন্তু তোমার এমপিশিপটাই থাকবে না। এটা নির্বাচন নয়। যাই হোক, তারপরে হয়েছে, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর খুবই যোগ্য ব্যক্তি, প্রেসিডেন্ট হিসেবে ওনাকে আমি পছন্দই করি। আমি আশা করব যে উনি খুব ভালোভাবে ওনার উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। কিন্তু আজকে আমি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আগের থেকে প্রস্তুতি নিচ্ছিলাম, সেটা হলো দুদিন আগে মানে 3 দিন আগে এই সোশ্যাল মিডিয়াতে মানে ইউটিউবে আমি একটা কন্টেন্ট দেখেছি। সেই কন্টেন্টটা হচ্ছে, আপনারা সবাই চিনেন ওনাকে, মিস্টার পিনাকি ভট্টাচার্য। উনি একটা কন্টেন্ট করেছেন এবং উনি প্রায়ই নানা বিষয় নিয়ে কন্টেন্ট করেন। আমি আগেও বলেছি, উনি আমাকে নিয়েও অনেকবার অনেক কিছু বলেছেন। তো সেগুলো নিয়ে এটা ব্যক্তিগত পর্যায়ের ব্যাপার ছিল, ওগুলো নিয়ে আমি মাথায় ঘামাই না এতটা। এবং ওনার কন্টেন্টগুলো আমি মাঝে মাঝে দেখি কারণ উনি বেশ পড়াশোনা করা লোক, ওনাকে আমার খুব জ্ঞানী মানুষ মনে হয়। উনি যখন যে কোনো কিছু একটা ধরেন খুব শক্তভাবে ধরেন, আটঘাট বেঁধেই ধরেন। গত 17 আগস্ট মানে আজকে থেকে 3 দিন আগে আপ করা সেই ওই ইউটিউবের যে কন্টেন্টটা, সেটার শিরোনাম ছিল হাসিনা ফেরানোর মিশনে ওয়াকারের সাথে ইন্ডিয়ার অনুগত জেনারেলরা কারা। আর সেটা যে থাম্বনেল ছিল, থাম্বনেলে লেখা ছিল হাসিনা ফেরানোর মিশনে ওয়াকারের সাথে 2 ছায়াকে। লক্ষ্য করুন, এক জায়গায় লেখা 2 ছায়াকে, আর আপনার শিরোনামে লেখা যে ইন্ডিয়ার অনুগত জেনারেলরা কারা। মানে উনি দুভাবে দেখছেন। একটা হলো যে 2জন ওয়াকার মানে সেনাপ্রধান যিনি আছেন তার সঙ্গে তার ছায়া হিসেবে কে আছেন, এবং একই সঙ্গে তাদেরকে উনি বলছেন তারা ইন্ডিয়ার অনুগত জেনারেল। এটা বলে উনি এখানে 2জনের ছবিও দিয়েছেন, দিয়ে উনি অনেক কথা বলেছেন এবং এরা কিভাবে ইন্ডিয়ার অনুগত, কিভাবে ওয়াকারুজ্জামান উনিও নিজেও ইন্ডিয়ার অনুগত, কিভাবে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, এরকম অনেক কিচ্ছা কাহিনী উনি সেখানে বর্ণনা করেছেন। এই ভদ্রলোকের একটা মানে টাইপটা কেমন, উনি একটা ঘটনার কথা বললেন, বলে যেমন ধরেন ওই জায়গায় একটা মানে আপনার মনে করেন একটা কোনো একটা জায়গায় সেখানে একটা মারামারি হয়েছে, তারপর উনি বলছেন যে তার থেকে আধা কিলোমিটার দূর দিয়ে একজন লোককে আমি হেঁটে যেতে দেখেছি। অতএব ওই ঘটনার সঙ্গে ওনাকে জোড়া দিয়ে দিলেন যে তাহলে উনিও ছিলেন। এই ধরনের আর কি উনি যে সমস্ত অভিযোগ করেছেন তার কোনোটার কিন্তু আমি খুব মন দিয়ে একাধিকবার শুনেছি, কোনো মানে আপনার যে খুব একটা যে তথ্য প্রমাণের ভিত্তিতে উনি করেছেন তা কিন্তু না।
কার কে আত্মীয়, কার বাবা কি করতেন, অতএব তিনি এরকম অমুকে ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি একজন ছিলেন, অতএব তার ছিল ছাত্রলীগ, এরকম অনেক কথা কাহিনী উনি বলতে থাকেন। মানে এগুলোর আসলে কোনো আমার কাছে মনে হয় কোনো ভিত্তি নাই। যেমন ধরুন আমি ওনার কথাই বলি, উনি তো জামাতে ইসলামের একনিষ্ঠ সমর্থক, ওনার বাবা ছিলেন, বলুন পিনাকি সাহেব তো এই মুহূর্তে জামাতের একনিষ্ঠ সমর্থক, জামাতের পক্ষে অনেক কিছু বলেন। তো ওনার যিনি বাবা ছিলেন তিনি কি জামাতের সমর্থক ছিলেন ভাই? কেউ বলবে বগুড়ার লোকজন, আমি তো বগুড়া খবর রাখি, তো কেউ কি বলবে এটা? বলবে না তো। উনি তো এই শাহবাগ আন্দোলনের একজন অন্যতম প্রবক্তা ছিলেন। শাহবাগ যখন আন্দোলন হয় এখন তো উনি তার বিরোধিতা করছেন। তাহলে মানুষের বাবা কি ছিল, ভাই কি ছিল, আত্মীয় স্বজন কে কী ছিল, সেগুলো বলে যখন ওটাকে উনি জাস্টিফাই করার চেষ্টা করেন, এটা তো আসলে গ্রহণযোগ্য, পৃথিবীর কোনো আদালতে এটা গ্রহণযোগ্য না, এটা উনিও জানেন। উনি ঠিকই বলেছেন যে তো ডিটেলে আমি যাব না। যেমন উনি দু একটা ক্ষেত্রে একটু টাচ করে যাচ্ছে। যেমন উনি বলেছেন যে 2009 সালে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল তখনও নাকি এই লোকগুলি জড়িত ছিল। একটা কথা ভাবুন, 2009 সাল মানে আজকে থেকে 17 বছর আগে। ওনারা এখন হলেন দুজন, যে দুজনের কথা বলছেন ওই দুজন এখন ব্রিগেডিয়ার জেনারেল, আমাদের সেনাপ্রধান মেজর জেনারেল ধরা যাক। তো 17 বছর আগে ওনার র্যাঙ্ক কী ছিল? বড়জন মেজর ছিলেন, আমি ডিটেল জানি না, আমার ধারণা বড়জন মেজর ছিলেন। তো ওই সময় দুজন মেজর মানে ঠিক করে দেবেন কীভাবে কী হবে, এবং ওনাদের কারণেই সব অঘটন ঘটেছে এটা ওনারা বলবেন, আর সেটা এদেশের মানুষ মানবে? বলুন, এগুলি কোনো যুক্তি হতে পারে? তো উনি বলে যাচ্ছেন মনের মাধুরী মিশে কার সঙ্গে কার আত্মীয়, এগুলো হয়েছে, যাক এত ডিটেল আমি যাচ্ছি না। বাট আমার কথা হলো যে এই মুহূর্তে দেশের সেনাবাহিনীতে 3 জন হাই অফিসিয়াল, এমন একজন সেনাপ্রধান আছেন, তাদেরকে নিয়ে, তাদের কর্মকাণ্ড নিয়ে এ ধরনের বিদেশে থাকা একজন ব্যক্তি যেরকম কথাবার্তাগুলি বলছেন, এই কথাবার্তাগুলোর প্রথমত কথা হলো ভিত্তি কী? কোনো ভিত্তি নেই। দ্বিতীয় কথা হলো এগুলো উনি বলছেন কেন, কারণটা কি? আমি এই কারণটা জানার জন্য খুব উৎসাহী। কেন বলছেন, কিভাবে বলছেন? এবং ওনাকে নিঃসন্দেহে আমি তো বুঝতেই পারলাম যে এগুলোতে উনি যে সমস্ত তথ্যের কথা বলেছেন, যে ওনার বাবা কে, কার বাবা কি, কে কোথায় কখন পোস্টিং ছিল, এই যে ডিটেল উনি কাহিনিগুলি বলছেন, এগুলো কিন্তু সেনাবাহিনীর থেকে কেউ না কেউ ওনাকে সরবরাহ করেছে। তো সেনাবাহিনীর থেকে সরবরাহ ওনাকে কেন করে? যদি এইগুলি খুবই গুরুত্বপূর্ণ হয়, যদি এইগুলো আমাদের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে ক্ষতিকর হয়, তাহলে ওনারা যেটা কনসার্ন অথরিটিকে বলবেন, আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় আছে তাদেরকে জানাবেন, প্রধানমন্ত্রীকে জানাবেন। ওয়াই টু পিনাকি ভট্টাচার্য? ওনারা পিনাকি ভট্টাচার্যকে এগুলি জানাচ্ছেন কেন? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে সেনাবাহিনীর মধ্যে কি ঐক্যে কোনো ফাটল ধরেছে? যেটা আমাকে এই আলোচনাটা আমি করছি যে কারণে, সেই কারণটা হলো এটা। তাহলে কি আমি বলবো যে আমাদের সেনাবাহিনী এখন ঐক্যবদ্ধ নেই? কেন? পিনাকি ভট্টাচার্য উনি নানা কারণেই অনেক কিছু বলেন। একসময় ডক্টর ইউনূসের খুব সমর্থক ছিলেন, পরে আবার ইউনূসকে গালাগালি করেছেন। একসময় বিএনপির বিরাট সমর্থক ছিলেন, পরে আবার বিএনপিকে অশ্লীল ভাষায় গালাগালি করছেন, সেগুলো আমরা দেখছি। তো এইরকম একজন উদ্ভ্রান্ত লোককে সেনাবাহিনীর ভেতরের খবর যখন কেউ সাপ্লাই করে, তখন কিন্তু সন্দেহটা জাগে সেনাবাহিনীর ঐক্যবদ্ধ অবস্থানের উপর। আমরা ছোট দেশ, আমাদের সেনাবাহিনীও ছোট, আমাদের মূল শক্তিটা কোথায়? আমাদের মূল শক্তি হলো সেনাবাহিনীর ঐক্য, সেনাবাহিনীর দেশপ্রেম। এখন পিনাকি ভট্টাচার্যের মতো একজন লোক যে সেনাবাহিনীর সেনাপ্রধান সহ শুরু করে বেশ কয়েকজন লোককে ধরে ধরে তাদের যে দেশপ্রেম, তাদের যে সেনাবাহিনীর প্রতি তাদের যে আনুগত্য, সেটা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন, এবং এই প্রশ্ন তোলার পেছনে যদি সেনাবাহিনীর ভেতরে কেউ জড়িত থাকে, তাহলে কিন্তু সেনাবাহিনীর যে গর্বটা, যে ঐক্যের যে গর্বটা, দেশপ্রেমের যে গর্বটা, সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আমি ঠিক এই জায়গাটাতে আতঙ্কিত। তারা কারা, তাদেরকে আইডেন্টিফাই করা খুব জরুরি। কিন্তু এইভাবে তো একটা শৃঙ্খলা বাহিনী চলতে পারে না। আবার ধরুন এটা অন্য একটা চ্যাপ্টার আছে। আমি নিজে বহুবার বলেছি যে পিনাকি ভট্টাচার্য
আমাদের এই বাইরের কোনো না কোনো দেশের চর, এটা আমার ধারণা, এটা আমার ব্যাখ্যা আমি বিভিন্ন সময় দিয়েছি। ভাবুন তো একবার, এই সেনাবাহিনীর খুব উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা কিন্তু এখন দেশের বাইরে চলে গেছেন পালিয়ে। তাহলে এই তথ্যগুলো কি তারাই ওনাকে দিচ্ছেন? সেটাও কিন্তু হতে পারে, সেটাও কিন্তু আমি উড়িয়ে দিচ্ছি না। আমাদের এখানে যদি সেনাবাহিনীকে দুর্বল করা যায় তাহলে লাভ কার? তাদের পারপাস সার্ভ করার জন্য কি ঘুরিয়ে খাচ্ছেন এভাবে? এই বিষয়টা কিন্তু আমি মনে করি আপনাদের বিচারে আনতে হবে। আমাদের সেনাবাহিনী বলেন, আমাদের সরকার বলেন, যেমন আমি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর কথাই বলি, শেখ হাসিনা, উনি তো অনেক কিছুই জানতেন, অথবা ওনার যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সামরিক উপদেষ্টা ছিলেন জেনারেল তারেক সিদ্দিকী, উনি তো সেনাবাহিনীর আদ্যপ্রান্ত ভেতরের সমস্ত খবর জানেন তো। তো এখন এই তথ্যগুলি কোথায় যাচ্ছে? আমি মনে করি আমাদের সরকারকে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, খুব সিরিয়াসলি ভাবতে হবে। যারা এখন এই সেনাবাহিনীকে পরিচালিত করছেন তাদের দিকে নয়, সন্দেহ দৃষ্টিতে দিতে হবে তাদের দিকে, যারা নাকি সেনাবাহিনী ঐক্য নষ্ট করছে দেশের ভেতরে থেকে অথবা বাইরে থেকে, তাদের দিকে নজর দিতে হবে। দেখুন, জেনারেল ওয়াকারুজ্জামান নিয়ে অনেক কথা হয় আমাদের সেনাপ্রধানকে নিয়ে, উনি শেখ হাসিনার আত্মীয় ছিলেন, আত্মীয় তো অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু 5ই আগস্টের যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, নতুন যে একটা গণ অভ্যুত্থানের যে একটা সাফল্য এসেছে, এর পেছনে কি জেনারেল ওয়াকারুজ্জামানের কোনো ভূমিকা নেই? আমি যদি উল্টো করে ঘুরিয়ে বলি, সবচেয়ে বড় ভূমিকাটাই ওনার ছিল। সেনাপ্রধান না চাইলে সেনাবাহিনী কি জনগণের কাছ দিক থেকে তাদের বন্দুকের নলটা ঘুরিয়ে নিত? উনি তো নিয়েছিলেন, মধ্যস্থতা তো উনিই করেছিলেন। তো আমরা যেটা পেয়েছি তার পিছনে ওনার কোনো ভূমিকা নেই, কেবল পিনাকি ভট্টাচার্যের ভূমিকা আছে। এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি খুব সিরিয়াসলি আমাদেরকে দেখতে হবে। আমি জানি যে আপনি বলবেন যে না, ওনার মতো লোক একজন বলেছে, ওদের কি আসে যায়? না, আসে যায় কিভাবে? মানুষের মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়ার মতো কিন্তু ভয়ঙ্কর কাজ আর কিছু হতে পারে না। আপনি দেখুন, এই যে পিনাকি ভট্টাচার্য যেটা করেছেন, আপনি যদি ওর কমেন্টগুলি পড়েন তাহলে দেখবেন 3 দিন আগে সেই যেটা উনি দিয়েছেন, এই কন্টেন্টটা আপ করেছেন, এই 3 দিনে কিন্তু প্রায় 7.5 লাখ লোক এটা দেখেছে। তো এই মানুষগুলোর মধ্যে তিনি একটা সন্দেহ তৈরি করে দিচ্ছেন। সন্দেহটা দ্বিমুখী কিন্তু, একটা হলো সেনাবাহিনীর ভেতরের সন্দেহ, আরেকটা হলো সেনাবাহিনীর সঙ্গে সরকারের সন্দেহ। এই দুইটা সন্দেহ খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় আরেকটা সন্দেহ আছে, সাধারণ মানুষের মধ্যে এক ধরনের সন্দেহ তৈরি করে দেওয়া। এই ভদ্রলোকের কাজই হচ্ছে মানুষের মধ্যে ঐক্যটাকে নষ্ট করে দেওয়া। আমি জানি, আমি এটা বিশ্বাস করি উনি পেইড লোক, ওনাকে টাকা দিয়ে অনেক কিছু করানো যায়, অনেকে অনেক কিছু এরকম বলেও থাকেন। কিন্তু এই যে বাইরে থেকে, দেশের বাইরে থেকে দেশের ভেতরে ঐক্য যারা নষ্ট করে দেয়, তাদের প্রতি সন্দেহ করবেন। উনি দেশে আসেন না কেন? বিদেশে বসে বসে আরামে চাকরি করেন, বিদেশে বসে বসে ওখানে বসে বসে মুচকি হাসেন। আর আমি তো ওনাকে বলেছিলাম যে উনি হলো বাংলাদেশের একমাত্র, বাংলাদেশে না, বিশ্বের একমাত্র ব্রাহ্মণ পীর। মানুষকে বিভ্রান্ত করার তালে আছেন আর কি। যাই হোক, আমি ওনাকে কিছু বলতে চাই না, ওনার পরিবর্তনের প্রত্যাশা আমি করি না, কারণ ওনার যা স্বভাব সেটা তো হবে। উনি তো চিন্তা ভাবনা করেই বেছে নিয়েছেন কোন পথে যাবেন। কিন্তু আমি